এ কি, কে বাসন মাজছে এই পুকুরের সামনে? সুজয় চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে ওর বাবা মা ছাদের উপর থেকে ওই পুকুরের দিকে তাকিয়ে দেখল পুকুরে কেউ নেই। ওনারা সুজয়কে এরপর ঘরে নিয়ে যায়। এই পুকুরটার একটা কাঁটা আছে। প্রত্যেক বছর একটা করে প্রাণীকে নিজের কাছে টানবে সে মানুষ হোক কিংবা পশু। লোকমুখে প্রচলিত আছে এই পুকুরটা যেদিন কাটা হয়েছিল তখন সাল 1990। চারিদিক জঙ্গল আর জঙ্গল, খুন খারাপি লেগেই থাকতো। এই পুকুরের নিচে এক পাগলি বুড়িকে খুন করে পুঁতে রাখা হয়েছিল। শুধু পাগলি বুড়ি নয়, অনেক লোকের দেহ পুঁতে রাখা হয়েছিল, কিন্তু এই পাগলি বুড়ি কারুর ক্ষতি করতো না। সে পাগলি বুড়িকে অনেকেই দেখেছে, তবে এই পাগলি বুড়ি যাকে তাকে দেখা দেয় না। যখন কারুর খারাপ সময় থাকে কিংবা যখন কারুর ভালো সময় আসে তখনই দেখতে পাওয়া যায় এই বুড়ি। না জানি আমার ছেলে কেন দেখতে পেল ওই বুড়িকে। সুজয়ের বাবা ফিসফিস করে সুজয়ের মাকে বলল, কি জানি বাবা, আজকাল গভীর রাতে কুকুরগুলো ডাকতে থাকে প্রচণ্ড এই পুকুরের সামনে গোল হয়ে দাঁড়িয়ে। বলল সুজয়ের মা, রাত অনেক হলো, শুয়ে পড়ো। তুমিও যাও, আমি আসছি, ফিসফিস করে উত্তর দিল সুজয়ের মা। পুকুরটা একেবারে শান্ত। এই পুকুরের কাছে অনেকে অনেক কিছু দেখেছে, কিন্তু সেই সব অলৌকিক জিনিস কারুর কোনো ক্ষতি করত না। হঠাৎ এই শান্ত পুকুরটা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল। 1 মাসের ভিতর কিভাবে ক্ষিপ্ত হলো পুকুরটা, সেই কারণে অজানা সকলে। তবে আজকাল এই পুকুরটার আশেপাশে কারুর বাড়িতে সদ্যজাত পুত্র সন্তান জন্ম নিলে সেই সন্তান যে কিভাবে নিখোঁজ হয়ে যায় তা বোঝা বড়ই দায়। শুধু কি তাই, আশপাশে যত বাড়িঘর ছিল সেই বাড়িঘরগুলো থেকে মুরগি ছাগল অদ্ভুতভাবে নিখোঁজ হতে শুরু করল, কিন্তু কোথায় যে যায় তা ক্রমশ রহস্যই হয়ে থাকে। এর পেছনে যে অলৌকিক ঘটনা জড়িয়ে আছে সেটা কেউ বিশ্বাস না করে এটাকে চোরের কারসাজি বলে ব্যাপারটা উড়িয়ে দেয় সকলে। কিন্তু শেষে যখন চুরির পরিমাণ বেড়ে যায় তখন শেষমেশ গ্রামবাসীরা মিলে ঠিক করলো তারা পাহারা বসাবে। কথা মতো 2 জন পাহারাদার নিযুক্ত হলো। তাদেরকে গ্রামবাসীরা চাঁদা বাবদ প্রত্যেক মাসের শেষে কিছু নগদ অর্থ দেবে এবং বিনিময়ে তারা পাহারা দেবে। বেশ ভালো। এই পাহারাদার নিযুক্ত করার পর গ্রামে ছাগল মুরগি 2 দিন মতো চুরি হওয়া বন্ধ হয়ে গেল, কিন্তু 3য় দিন থেকে আবার ওই চুরির পরিমাণ বেড়ে যায়। এবার শুধু চুরি না, সাথে প্রত্যেকটা বাড়িতে ইট পাথরের টুকরো পড়া আরম্ভ হয়ে গেল। আর সে পাথরগুলো পড়তো সেগুলো কিন্তু সকালবেলায় নিখোঁজ, কোনো খোঁজ পাওয়া যেত না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে যেদিন থেকে পাথরের উপদ্রব শুরু হয়েছিল তার পরের দিন থেকে ওই পুকুরের আশেপাশে অনেক বড় বড় পাথরের খোয়া পড়ে থাকতে দেখা যায়। এইরকম একটা ঘটনা দেখে তারা সকলে অবাক। এর মনে এই ধারণা তৈরি হলো যে ওই পুকুরের কাছে কিছু একটা গন্ডগোল আছে। গ্রামবাসীদের অনুরোধে ওই পাহারাদারগুলো ওই পুকুরটার আশেপাশে ভালোভাবে পাহারা দিতে থাকল। সামনে সুজয় বাড়ি থেকে রাত্রেবেলায় খাবার দিয়ে যায় ওই পাহারাদার। গরমকালের রাত, লোকজন প্রায় চেতনায় থাকে, আবার তার মধ্যে যাদের বাড়িতে খামার রয়েছে তাদের তো দুশ্চিন্তাতে ঘুমেই হয় না ঠিকঠাক। দিনটা ছিল বুধবার। 2 থালায় ভাত, ডাল, এঁচড়ের তরকারি
আর বকফুলের বড়া। পেট পুরে খেলো এই পাহাড়দারগুলো। এই পুকুরের সামনে একটা মাঠ আছে, সেখানেই তাদের নৈশভোজ সারল। তারপর অমিত বলে উঠল, যা রতন, থালা দুটো দিয়ে আয় সুজয়ের বাড়িতে, আমি ততক্ষণে পা হাত ধুয়ে নি। রতন থালা দুটো নিয়ে যেতে ওই পুকুরের পাড়ের কাছে গিয়ে যা দেখল তাতে রতনের পিলে চমকে গেল। রতন দেখল অমিতকে 4-5 জন মোটা কালো কুৎসিত বেটে মানুষ জাপটে ধরে জলের মাঝখানে দিকে নিয়ে গেছে। চাঁদের আলোয় তাদের মুখের গঠন না দেখা গেলেও ওরা 4-5 জন ছিল তা রতন বুঝতে পারল। রতন একটা চিৎকার দিয়ে উঠে, ওই চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকেরা দৌড়ে আসে। তারাও দেখে ওই দৃশ্য। পরের দিন সকালে অমিতের লাশ ভেসে উঠে। গ্রামবাসীরা তো জলে নামতে পর্যন্ত ভয় পাচ্ছিল। কয়েকজন সাহস করে জলে নেমে ওই লাশ নিয়ে আসে। এই ব্যাপারটা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। আশেপাশের গ্রাম থেকে লোকজনেরা এসে এই পুকুরটিকে দেখতে লাগলো। কয়েকজন এই বাকি ঘটনাগুলোর জন্য পুকুরটিকে দায়ী করলো। তাদের মধ্যে এই পুরো ঘটনার পেছনে পুকুরটার কিছু যোগসূত্র আছে, কিন্তু এটা তো অলৌকিক কাজ, যা অলৌকিক ক্ষমতা আছে সেই পারবে সমাধান করতে। অনেক তান্ত্রিক ওঝা সন্ন্যাসীদেরকে বলা হলো এর সমাধানের জন্য, কিন্তু তারা কেউ রাজি হলো না। শেষমেশ এক তান্ত্রিক রাজি হলেন। তিনি বললেন, তাকে যদি মোটা অঙ্কের টাকা দেওয়া হয় তবে সে কাজটা করে দেবে। ইতিমধ্যেই খবর এলো রতন নাকি মারা গেছে। কয়েকদিন জ্বরে ভুগছিল, জ্বরের ঘরে ভুলভাল বকছিল। তারপর এক সময় সে মারা যায়। এই ব্যাপারটা গ্রামবাসী মর্মার্থ হয়। তাই ওই তান্ত্রিককে অনুরোধ করে দ্রুত এই পুকুরের থেকে অলৌকিক শক্তি তাড়ানোর কাজ শুরু করতে। তান্ত্রিক দিনক্ষণ ঠিক করে মঙ্গলবার রাত্রিকে বেছে নেয়। ভোর অমাবস্যা ছিল সেদিন। রাত 11টা থেকে শুরু হয় যজ্ঞ। তান্ত্রিক একটা গণ্ডি কেটে দেয়, তার পাশে ওই গণ্ডি দিয়ে বলে, এর ভেতরে কেউ যেন না আসে। তারপর তান্ত্রিক তার কাজকর্ম শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠ করে তান্ত্রিক মন্ত্রপুত ছাই ওই পুকুরে ছুঁড়ে ফেলে। গ্রামবাসীদের মনে তখন প্রবল উদ্বেগ, কারণ ওই পুকুরের জল অনবরত নড়ছিল। পুকুরের আশেপাশে যত গাছ আছে সেগুলো দুলছিল হাওয়ায়। কিছুক্ষণ পর এক অদ্ভুত জিনিস দেখা যায়, যা দেখে হকচকিয়ে যায় তান্ত্রিকও। ওই দূরের শালগাছটা থেকে একজন উড়ে এসে তান্ত্রিকের থেকে 2 হাত দূরে এসে দাঁড়ায়। সে ছেলে কিনা মেয়ে বোঝা যাচ্ছিল না, একেবারে কালো, অন্ধকারের থেকেও কুচকুচে কালো। তান্ত্রিক নিজের হাতে একটু জল ও ঘি নিয়ে ওই আগুনের ওপর বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ওই কালো অবয়বটার উপর ছুঁড়ে মারে। তারপর শান্তলায় বলে ওঠে, কে তুই, এখানে কি করছিস? অবয়বটা কি রকম অদ্ভুত সুরে বলে উঠল, আমি বদলা চাই। তান্ত্রিক প্রশ্ন করে, বদলা? কিসের বদলা? অবয়বটা বলে ওঠে, আমি বিদ্যুতের বউ সুপ্রিয়াকে শেষ করে দিতে চাই। কে তুই, কেন মারতে চাস ওকে? অবয়বটি বলে, আমি এতকাল ধরে পুকুরে পড়ে আছি, কারোর কোনো ক্ষতি করিনি, কিন্তু এই সুপ্রিয়া, ছি, কি নীচ মানসিকতা এর। একে হয় তোরা শাস্তি দে, না হয় ওকে আমার কাছে দিয়ে দে। কেন, কি করেছে সুপ্রিয়া তোকে? তান্ত্রিক উঁচু গলায় ধোয়ায়, ভর দুপুর বেলায় কয়েকদিন আগে সৈকতদের বাড়িতে যায়। সৈকতের মা বাবা, সৈকত কেউই ছিল না।
সৈকত স্কুলে গিয়েছিল, সৈকতের মা গিয়েছিল জল আনতে, আর সৈকতের বাবা কাজে। সৈকতের মায়ের সাথে একটু ভাব ছিল সুপ্রিয়া, আর সৈকতদের সদ্য একটি বোন হয়েছিল। সৈকতদের বাড়িতে গিয়ে কাউকে না দেখে সুপ্রিয়া সৈকতের বোনের সাথে খেলতে থাকে। কোলে নিয়ে ওইটুকু ছোট্ট মেয়েটিকে নিয়ে কি নাচান কানন, কিন্তু হঠাৎ হাত ফসকে মাটিতে পড়ে যায় সৈকতের বোন। এদিকে সৈকতের মায়ও ঘরের দিকে আসতে থাকে। ওই বাচ্চা মেয়েটার মধ্যে কোনো হেলদোল না দেখে অপরাধের ভয়ে ওই ছোট্ট মেয়েটিকে ভর দুপুরে নিয়ে আসে পুকুর পাড়ে। বাচ্চাটিকে নিয়ে পুকুরে শেষ প্রান্তে গিয়ে ভাসিয়ে দেয় এর মধ্যে করে, আর ড্রামের সাথে ইট বোঝাই করায় কয়েকটা বস্তা বেঁধে দেয়। ছি, বিবেকে বাঁধেনি ওই সুপ্রিয়া।